নমস্কার, বাংলা স্ফিয়ারের সকালের এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই প্রসঙ্গে আপনাদের জানাতে চাই যে রাতের বেলা পরপর 3টে ভিডিও করা খুব ক্লান্তিকর। তাই আমি ঠিক করেছি গতকাল থেকেই আপনারা দেখছেন যে আমি সকাল 9টায় একটা ভিডিও পোস্ট করব, তারপর রাত্রিরে দুটো বেশি পারতপক্ষে করব না, যদি না এমন কোনো খবর আর্থ শেকিং ঘটে থাকে যার দিকে তৎক্ষণাৎ দৃষ্টি দেওয়াটা খুব জরুরি। দেখুন, এই ভিডিও করতে বসার আগে আমার এক বন্ধুই বলবো, হোয়াটসঅ্যাপ ফ্রেন্ড, তিনি হোয়াটসঅ্যাপে আমাকে একটা সাক্ষাৎকার পাঠালেন। সাক্ষাৎকার যিনি দিচ্ছেন তার নাম ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায়। ভদ্রলোককে আমি এখনো পর্যন্ত চিনে উঠতে পারিনি, চেনার কোনো অবকাশও হয়নি। যেদিনকে তিনি ওই আরজিকর মুভমেন্টের পরে তৃণমূল কংগ্রেসের একজন অতি বিতর্কিত নেতার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, সেদিন থেকে আমার তার উপর যথেষ্ট বিরক্তি জন্মেছে বলতে পারেন। তাছাড়া যেসব পুরুষ মানুষ খুব মিষ্টি মিষ্টি করে কথা বলেন না, তাদের সম্পর্কে আমার কেন জানি না একটা অদ্ভুত রকম ফিলিং হয়। তার মানে এই নয়, দয়া করে ভুল বুঝবেন না, যে আমি এই ডক্টর ব্যানার্জিকে সেই জাতের কোনো মানুষ ভাবছি। তিনি কথা বলেন চমৎকার, এবং মাঝে মাঝেই দেখি ইউটিউবে তিনি সাধারণ দর্শকদের জন্য চিকিৎসা সংক্রান্ত অনেক কথা বলেন, যেগুলো আমি ধরেই নিচ্ছি যে সাধারণের কাছে খুব জনপ্রিয়। এছাড়াও এই রাজ্যের, বিশেষ করে কলকাতা শহরের মধ্যবিত্তদের মধ্যে একটা শ্রেণীকে দেখেছি যারা তাকে খুব পছন্দ করে। আমি আজকে পাঠানো ভিডিওটা খুব মন দিয়ে দেখলাম এই কারণে যে এখানে তিনি চিকিৎসা নিয়ে, ডাক্তারি নিয়ে একটি কথাও বলেননি, বলেছেন রাজনীতি নিয়ে। এবং তিনি যে বিজেপি যোগদানের পথে এক পা এগিয়ে আছেন, সেটা আজকে তার বক্তব্য থেকে পরিষ্কার আমি বুঝতে পেরেছি। হয়তো আগামীকাল প্রধানমন্ত্রীর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সভায় তাকে আমরা গেরুয়া বসন পরে দেখতে পাব, আবার নাও পেতে পারি। এই প্রধানমন্ত্রীর সভাটাকে সাকসেসফুল করার জন্য একটা টাইম টেস্টেড পদ্ধতি হলো অন্য দল থেকে যদি পারা যায় কিছু লোককে ভাঙিয়ে এনে প্রধানমন্ত্রীর সামনে হাজির করা। আমার ধারণা ডক্টর ব্যানার্জি তাদের অন্যতম। আর বাজারে যেসব গুজব শুনছি তাদের মধ্যে নাম আছে সৌমেন মহাপাত্রর, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের সদস্য ছিলেন, আর একজন কংগ্রেসি নেতা যিনি কোনোদিন কংগ্রেস ছাড়েননি, বড়বাজার অঞ্চল থেকে কলকাতা পুরসভায় বারবার জিতে কাউন্সিলর হয়ে থাকেন, এই বাজারেও। আমি শুনেছি তার কাছে একজন খুব প্রভাবশালী বিজেপির নেতা টেলিফোন করে চৌরঙ্গি থেকে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছিলেন, তিনি পত্রপাঠ সেটা খারিজ করে দিয়েছেন। আর এবার তো বিজেপি নীতিগতভাবে সিদ্ধান্তই নিয়েছে যে তারা ওই কৈলাস বিজয়বর্গীয় স্টাইলে দলে দলে লোককে দলের মধ্যে নেবে না। তৎসত্ত্বেও একেবারেই যে এখানে সেখানে ব্যতিক্রম হচ্ছে না তা তো নয়। নারায়ণবাবু হয়তো সেই ব্যতিক্রমীদের মধ্যে একজন হবেন। কিন্তু তিনি যে কথাগুলো বলেছেন আমার নিজের মনে হয়েছে সেগুলো অতিশয় প্রণিধানযোগ্য।
বিশেষ করে তার দুটো কথা আমার কানে বেজেছে। প্রথম মন্তব্যটা হলো যে পশ্চিমবঙ্গে পরিবর্তনের প্রয়োজনটা কেন তার ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন যে দলীয় মতভেদের ঊর্ধ্বে উঠে এই পরিবর্তন সাধন করা একান্ত প্রয়োজন, অন্যথায় এই রাজ্যটার ভবিষ্যৎ খুব বিপন্ন হয়ে যাবে। এবং সেই বিপন্নতার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি চমৎকার একটি উক্তি করেছেন। বলেছেন, আজকে যদি আমরা সাড়া না দিই তাহলে লোকে আমাদের সাম্প্রদায়িক বলবে, যদি সাড়া দিই আর যদি না দিই তাহলে একদিন উদ্বাস্তু হতে হবে। এই যে একটা ফিলিং পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে প্রায় এন্ডেমিক হয়ে গেছে, অর্থাৎ যে কারণে এই দেশটা ভাগ হয়েছিল, বিশেষ করে অবিভক্ত বাংলা ভাগ হয়েছিল, সেই যে ডেমোগ্রাফিক প্যাটার্ন আমাদের পশ্চিমবঙ্গীয় হিন্দুরা তো মুসলিমদের সঙ্গে থাকবেন না বলেই বা তাদের প্রভুত্ব মানবেন না বলেই এই বঙ্গে চলে এসেছিলেন এবং তারপর দীর্ঘ ৭৫ বছর ৭০ বছর ক্রমাগত সেই স্রোত এসেছে এবং এসে মেলাবে মিলিবে যাবে না ফিরে এই ঘটনা ঘটেছে। কিন্তু আজকে যেখানেই গেছি, আমি এই কিছুদিন আগে আপনাদের বলেছি NH-34 ধরে একেবারে সোজা বালুরঘাট পর্যন্ত গিয়েছিলাম থামতে থামতে, এবং লক্ষ্য করে দেখেছি, আশ্চর্য হয়ে দেখেছি যে নারায়ণবাবু আজকে অত্যন্ত পরিশীলিত ভাষায় যে কথাটা বললেন তার একটা ব্যাপক অনুরণন সমাজের মধ্যেও আমি শুনতে পেয়েছি। অর্থাৎ আমাদের রাজ্যে আমরা কি আর সুরক্ষিত? দেখুন, এই বিষয়টা নিয়ে ডিবেট হতে পারে, ডিবেট হলে আমি এই প্রস্তাবের বিপক্ষেই কথা বলবো, কিন্তু আপাতত আমি তার মধ্যে ঢুকছি না। রাজনীতি এমনই একটা খেলা যেখানে অনেক সময়ই দেখা যায় পারসেপশন বিকামস মোর ইম্পর্ট্যান্ট দ্যান রিয়ালিটি। হয়তো রিয়ালিটিতে তা নয়। পশ্চিমবঙ্গের এই ৩-৪টে জেলা বাদ দিলে বাকি কোথাও হিন্দুদের মুসলিম সংখ্যাধিক্য দেখে আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। যে জেলাগুলোতে ঝামেলা, সেই জেলাগুলো কি কি তাও আমরা জানি, কিন্তু পশ্চিমবঙ্গের যে সামাজিক ঐতিহ্য, রাজনৈতিক ঐতিহ্য এবং সহাবস্থানের যে ঐতিহ্য, তাতে যে খুব একটা নড়চড় হয়েছে সে কথা বলার জন্য যে ধরনের এভিডেন্স হাতে প্রয়োজন আমার কাছে তা নেই বলেই এই বিতর্ক আমি আপাতত এড়িয়ে যাচ্ছি। কিন্তু নারায়ণবাবুর মতো একজন শিক্ষিত বামপন্থী মানুষ যখন এই কথা বলেন তখন ধরে নিতে হবে যে এই পারসেপশনটা শুধু যেসব সংখ্যাধিক্য মুসলমানদের এলাকায় হিন্দুরা বোধ করছেন তাই নয়, দিস হ্যাজ পারমিয়েটেড ইনটু এ লার্জ সেকশন অফ educated middle class Bengalis living in Kolkata. প্রথম কথা যে তিনি যেটা বলেছেন সেই নিয়ে আমি অনেক দিন আগে একটা ভিডিও করেছিলাম। তাতে আমি বলার চেষ্টা করেছিলাম যে ইতিহাসে এমন অনেক ক্রান্তিকাল আসে যখন ছোট ছোট রাজনৈতিক বিভেদগুলো একটা লার্জার কজের জন্য দূরে সরিয়ে রাখতে হয়। পশ্চিমবঙ্গে 2026-এর নির্বাচন সেই রকমই একটা ক্রান্তিকাল। কেননা
এই ভোটটা বাংলাকে বাঁচানোর, কোন দল ক্ষমতায় এলো সেটাই একমাত্র বিচার্য নয়। এ কথা বলার পরে অসংখ্য বাম সাপোর্টার আমাকে পাগল, নয় বিজেপির এজেন্ট, নয় অনেক রকম, যেসব লব্জে তারা সাধারণত গালাগাল দেন সেই গালাগালটা দিয়েছেন। কিন্তু আমি যেটা বলেছি সেটা আমার একটা বিশ্বাস থেকে জারিত কথা, এবং এই কথাটা আমি কোনো রকম ঢাকঢাক গুড়গুড় না করেই বলেছি। আমার বক্তব্য হচ্ছে, কংগ্রেস, বাম এরা তো ভোটে লড়বে, লড়ে সিপিআইএম হয়তো এই নওশাদ সিদ্দিকীর সঙ্গে জোট বাঁধার কারণে তাদের কপালে দু একটা আসন জুটলেও জুটে যেতে পারে। কংগ্রেসেরও বেশ কয়েকটা আসন জেতার সম্ভাবনা। কিন্তু প্রশ্নটা হচ্ছে, সম্ভাবনা যেমন আছে তেমনি আবার বিপদও আছে। সেটা হচ্ছে, নারায়ণবাবু যেটা বলেছেন সেটা কিন্তু সিপিএমের নিচু তলায় এখনও যারা সেই দলের সমর্থক তাদেরও মনের কথা একটা বড় অংশের। আমি তাদের সঙ্গে কথা বলে দেখেছি যে তারা এই চয়েসটাকে ডেভিল অ্যান্ড দ্য ডিপ সির মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছে না। তারা মনে করছে ডিপ সি ক্যান বি হ্যান্ডেল লেটার, আপাতত ডেভিল শুড বি কনফ্রন্টেড। কিন্তু সেটা তো পশ্চিমবঙ্গে হবে না। সিপিআইএম দলের আদর্শগত সূচিবায়ুগ্রস্ততা এমনই যে তারা মরে যাবে, শূন্যে বিলীন হয়ে যাবে, কিন্তু তাদের কোনো মতামত আর সো কল্ড আদর্শ বদলাবে না। সে তারা না করলে না করবে। কিন্তু একটা কথা আমি বলে দিতে পারি যে বামপন্থী নেতা আর বাম ভোটার দুটো কিন্তু এক জিনিস নয়। বিজেপি যদি সত্যিই এবার একটা অপ্রত্যাশিত ভালো ফল করে, তার পিছনে কিছু বাম সমর্থকদের ভোট থাকবেই থাকবে। এটা কোনোভাবে সিপিআইএম বলুন, ফরওয়ার্ড ব্লক বলুন, আরএসপি বলুন, যাই নাম দিন, তারা অ্যাভয়েড করতে পারবেন না। আর একটা জিনিস আমি লক্ষ্য করে দেখছি, এই ভাগ্যে এই বাম দলগুলি ছিল, নইলে পশ্চিমবঙ্গে টিএমসি বলুন বা বিজেপি বলুন, তাদের যে কী হাল হতো মাঝে মাঝে আমার তা নিয়ে চিন্তা ভাবনা করতে ইচ্ছে করে। দেখুন, টিএমসিতে দলে দলে সিপিএমের নেতা বা বামপন্থী মনোভাবাপন্ন সাহিত্যিক, শিল্পী, এরা একেবারে কোনো রকম ঢাকঢাক গুড়গুড় না করে যোগদান করেছেন। সর্বশেষ দৃষ্টান্ত হলো ডায়মন্ড হারবারের ওই ছোকরা। আর যেহেতু নতুন দলে এলে মানুষের মাত্রাজ্ঞান একেবারেই হারিয়ে যায়, তাই একজন ওই গোলগাল বুদ্ধবাবুর আশীর্বাদ নিয়ে একদা রাজ্যসভায় যাওয়া, তারপর কখনো বিজেপি কখনো টিএমসি, এই দুটোর মধ্যে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে ভুগতে শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে টিএমসিতে আসা নেতা বলছেন যে চৈতন্যদেবের আদর্শ উত্তরসূরি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কথাটা যে তিনি প্রথম বললেন তা নয়। আমাদের রাজ্যের আরেকজন মন্ত্রী আছেন যিনি শিক্ষা দপ্তর পরিচালনা করেন বলে দুর্জনে বলে, তিনি ওই একই কথা আগে বলেছিলেন। এগুলো আর কিছুই না, চাটুকারিতা কোন পর্যায়ে পৌঁছতে পারে
তার উজ্জ্বল উদাহরণ। আর ডায়মন্ড হারবারে সদ্য সিপিএম পরিবার থেকে বিচ্যুত তারকা কি বললেন ধর্ণা মঞ্চ থেকে, বা কি কথা সব বলছেন, এগুলো আপনারাও শুনছেন, আমরাও শুনছি। বস্তুত আমি যদি এখন এই কড়ির ঝাঁপি খুলে নাম বলতে শুরু করি যে কতজন ঘোষিত একদা বামপন্থী নেতা টিএমসিতে গেছেন, তাহলে অনেকক্ষণ সময় চলে যাবে। সেই কাজটা আমি করছি না। একইভাবে বিজেপি দলে আজকে নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের মতো কিছু সমর্থক যেমন প্রকাশ্যেই সাহস করে তাদের মনের কথা বলছেন, অন্যদিকে তেমনি অসংখ্য বাম নেতারা সবসময় যে তারা সিপিএমের হবে এমন নয়, ফরওয়ার্ড ব্লক বলুন, আরএসপির বলুন, তারা ব্যাক এন্ডে আজকে দে আর রানিং দ্য বিজেপি অর্গানাইজেশন। এটা আমি তথ্য তালাশ করে অনেক জেলার ক্ষেত্রে এই তথ্যটা পেয়েছি এবং খুব নির্ভরযোগ্য সূত্র থেকে পেয়েছি। এবং তাদেরকে বিজেপি ব্যবহার করছে, কেননা বিজেপি বুঝতে পেরেছে যে সংগঠনটা কিভাবে করতে হয় সেটা এই দলছুট বাম নেতারা এ রাজ্যের বিজেপি নেতাদের চাইতে অনেক ভালো বোঝেন। সুতরাং টিএমসি হোক আর বিজেপি হোক, এদের অগ্রগতির ফুয়েল হচ্ছে কিন্তু দলছুট বাম। এই যে ধরুন আবুল বাশার এখন সবচেয়ে আলোচিত নাম দেখতে পাচ্ছি। তিনি একেবারে আগমার্কা এসইউসিআই পন্থী ছিলেন। কেন ছিলেন, কোথায় ছিলেন, আমি সেসবের মধ্যে যাচ্ছি না। কিন্তু আমি দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সামান্য কলাটা মূলোটা পেলে ফুল বউয়ের মতো চমৎকার উপন্যাসের লেখক কিভাবে এবং কতখানি চাটুকারিতা করতে পারে, অবশ্য তাকেই বা দোষ দেবো কী করে। এক সময় খুব বিপ্লবের ধ্বজা ওড়ানো আগুনখোর নেতা কবির সুমন অবশ্য সব কজনের সীমা ছাড়িয়ে গিয়ে একদা 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বলেছিলেন যে একদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে নাকি বাংলার গ্রামে গ্রামে মন্দির তৈরি হবে। আর আবুল বাশারকে দেখলাম তিনি কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা অবতারের জায়গায় প্রতিষ্ঠিত করে বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মনুষ্য জীবনে খুব বেশি আসেন না। অবশ্যই আসেন না, কেননা আবুল বাশার উপকৃত হচ্ছেন এই রকম ঘটনা তো খুব বেশি ঘটেনি। কিন্তু তারা এখনো বুঝতে পারছেন না যে তাদের সুনাম, যেমন জলমোছা কবি, এখন অবশ্য বুঝতে পারেন, কেননা এই সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু লিখলে বা বললেই কমেন্ট বক্সে তাকে এমনভাবে ট্রোল করা হয় যেটা দেখে আমারও অবাক লাগে। আমার যারা রাজনীতির কারবারি তারা যদি এক দল থেকে আরেক দলে যান, তার তবুও একটা মানে করা যায়, কেননা করে খাওয়ার রাজনীতি তো আজকের রাজনীতি। কিন্তু যখন আমি দেখি শিল্পে, সাহিত্যে, গানে, অভিনয়ে যারা নিজেদের প্রতিভার জোরে সুনাম কুড়িয়েছেন, বাঙালির প্রশংসা কুড়িয়েছেন, তারা
কি করে ক্ষমতার সামান্য প্রসাদ পেতে নিজেদের সেই সুনামকে গঙ্গার জলে প্রতিনিয়ত বিসর্জন দিচ্ছেন। আরেকটা দল আছেন এদের মধ্যে, যারা ওই সিপিআইএম এর কিছু আগমার্কা স্টালিনবাদীদের মতো মনে করেন যে টিএমসি নাকি বিজেপির চাইতে ভালো, বিজেপি এলে বাংলার সর্বনাশ। এই দলে আছেন কৌশিক সেন, পরমব্রত চট্টোপাধ্যায়। দেখুন, এগুলো হচ্ছে তাদের নিজস্ব মতামত, আমার সত্যিই এ ব্যাপারে কিছু বলার নেই। কিন্তু যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীন বাংলাতে সর্বনাশ লক্ষ্য করতে পারছেন না, বুঝতে পারছেন না যে সর্বনাশ হতে আমাদের আর কোনো কিচ্ছু বাকি নেই, তারা এর চেয়ে বড় সর্বনাশ কোনো বিকল্প কি করে করতে পারে তার ব্যাখ্যাটা কিন্তু দিচ্ছেন না। তাদের কাছে আমার অনুরোধ, দয়া করে এই তথাকথিত অসাম্প্রদায়িকতার নামাবলীটা খুলে একবার নারায়ণবাবুর বক্তব্যটা মন দিয়ে শুনুন। দেখবেন সুজন চক্রবর্তীর হয়ে গত নির্বাচনে যিনি দমদমে অনেক গলা ফাটিয়েছেন, তিনিও কেন মনে করছেন পরিবর্তন জরুরি, এবং সেই পরিবর্তনের পূর্বশর্ত হিসেবে এক ধরনের বিরোধী ঐক্যের উপর তিনি জোর দিচ্ছেন। ভালো থাকবেন, নমস্কার, আবার দেখা হবে রাত্রিরে।